লোকচক্ষুর অন্তরালে অবস্থিত বিরল এক গ্রাম রামাং রামাং, যেখানে লুকিয়ে আছে এমন রহস্যের মায়াজাল যার অধিকাংশই এখনো দুর্ভেদ্য। মনে হচ্ছে যেন একদম জুরাসিক পার্কের মধ্যে ঢুকে গেছি। চারিদিকে পুরো পাহাড় দিয়ে ঘেরা, মাঝখান দিয়ে নদী বয়ে চলেছে। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের দক্ষিণে অবস্থিত এই গ্রামে কি এমন প্রমাণ পাওয়া গেছে যা থেকে বিজ্ঞানীরা বলছেন এখানে সহাবস্থান ছিল আদিম ও আধুনিক মানুষের, তা জেনে নেব এই ভিডিওয়ে। আমি ছিলাম ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের তানা তোরাজায়। কয়েকদিন এখানে কাটানোর পর আমার যাওয়ার কথা ছিল রামাং রামাংয়ে, কিন্তু ওই অঞ্চলে প্রবল বর্ষণ হওয়ায় আমাকে ফিরে আসতে হয়েছিল আরও দক্ষিণে মাকাসার শহরে। আবহাওয়া ভালো হওয়ার পর একদিন রওনা দিলাম রামাং রামাংয়ের উদ্দেশ্যে। এখন আমি আছি মাকাসার শহরে। মাকাসার থেকে এখন যাচ্ছি 35-40 কিলোমিটার দূরে অন্য একটা রিজেন্সিতে, যেটার নাম হলো মারোস রিজেন্সি। এবং এই মারোস রিজেন্সিতে আছে পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট কার্স্ট ভিলেজ। প্রথম হলো চায়নার ইউনান প্রভিন্সে যে আমি আগেরবার গেছিলাম সেইটা, যেটার নাম হলো শিলিং স্টোন ফরেস্ট। এবং সেকেন্ড হলো এখন যেখানে যাচ্ছি সেইটা, যেটার নাম হলো রামাং রামাং কার্স্ট ভিলেজ। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, কারণ এখানে আজ থেকে প্রায় 50-60-70 হাজার বছর আগেও মানুষ বসবাস করতো। এবং 30-40 হাজার বছর আগের যে গুহাচিত্র সেটা কিন্তু এই স্টোন ফরেস্টের ভিতরে এখনও পাওয়া যায়, এবং সেগুলোই আমার দেখার খুব ইচ্ছে আছে। এবং জায়গাটাও খুবই সুন্দর, কিন্তু খুব বেশি মানুষ এটা সম্পর্কে অবহিত নয়। মাকাসারের কংক্রিটের জঙ্গল ছেড়ে ঘন সবুজ ধানক্ষেত পেরিয়ে পৌঁছে গেলাম গন্তব্যে। রামাং রামাংয়ে যে অঞ্চলটিতে হোমস্টেগুলো অবস্থিত সেটা মেন রোড থেকে মাত্র 2.5 কিলোমিটার ভিতরে, কিন্তু মনে হলো যেন অন্য এক জগতে প্রবেশ করেছি। আমার হোমস্টেতে চলে এসেছি। এটার নাম হলো নজরুল হাউস। এটা পার ডে খরচ পড়েছে 1200 টাকা, ব্রেকফাস্ট সহ। এটা একদম রামাং রামাং যে কার্স্ট ভিলেজ তার মধ্যেই অবস্থিত। খুব কমই এখানে হোমস্টে আছে, তার মধ্যে এটা একটা নামকরা হোমস্টে। তো এবারে আমি এখান থেকে বেরিয়ে ভিলেজটাকে এক্সপ্লোর করব। হোটেল থেকে একটা বাইক ভাড়া করে নিয়েছি, এখন পিয়ারের দিকে যাচ্ছি। এগুলো পুরোপুরি চায়নার শিলিং স্টোন ফরেস্টের কার্স্ট ল্যান্ডফর্মগুলোর মতোই দেখতে। এই জায়গাগুলো আজ থেকে 20-22 কোটি বছর আগে ছিল সমুদ্র। তারপরে সমুদ্রের যে প্রাণীগুলো সেগুলো যখন মারা গেল তারা সমুদ্রের নিচে থিতিয়ে পড়লো, এবং তার সাথে রিয়াকশান করেই এই লাইমস্টোনগুলোর উৎপত্তি হলো। পরে জল যখন নেমে গেল তখন লাইমস্টোনগুলো এখন এরমভাবে হয়ে রইল। আর এখানে যে মানুষরা আগে থাকতো বলছিলাম কয়েক হাজার বছর আগে, তারা ছিল অস্ট্রেলেশিয়ান। বেশ কিছুক্ষণ নয়নাবিরাম দৃশ্য দেখতে দেখতে স্কুটার চালিয়ে পৌঁছে গেলাম এখানকার মেন পিয়ারে। এখান থেকে নৌকা করে যাব লুকিয়ে থাকা গ্রাম কাম্পুং বেরুয়াতে। পিয়ারে চলে এসে বোটে উঠে পড়লাম। এখানে কেউ নেই, মানে একজনের ট্যুরিস্ট নেই আপাতত, ওই জন্য আমি একাই এই বোটে যাব। আর খরচ পড়লো 200,000 ইন্দোনেশিয়ান রুপিয়া। এটা যদি 4 জনও আসে তাহলেও কিন্তু 200,000 ইন্দোনেশিয়ান রুপিয়াই লাগবে। কর্কশ শব্দে নৌকার মোটর চালু হলো। ধীরে ধীরে পিয়ার পেরিয়ে সোঙ্গাই পুতে বা পুতে নদীর গভীরে ঢুকতে লাগলাম। অভ্যর্থনা জানালো ঘন সন্নিবিষ্ট ম্যানগ্রোভের বনানী। মনে হচ্ছে যেন একদম জুরাসিক পার্কের মধ্যে ঢুকে গেছি। চারিদিকে পুরো পাহাড় দিয়ে ঘেরা, মাঝখান দিয়ে নদী বয়ে চলেছে। আরও ভিতরে চলতে থাকলাম। এক নির্জন রহস্যময়তা যেন ঘিরে ধরল। মনে হচ্ছিল নদীর যেন শেষ নেই। মাঝে দেখতে পেলাম কিছু জরাজীর্ণ কাঠ আর দরমা নির্মিত স্থানীয় গ্রামবাসীদের বাড়ি, যাতে দারিদ্র্য ও স্বল্পতার ছাপ স্পষ্ট।
সামনে একটা খুব নিচু স্পেস আসছে। এই ভিলেজটার নাম হলো কাম্পুং বেরুয়া বা বেরুয়া ভিলেজ। কাম্পুং বেরুয়া মানে হলো নতুন গ্রাম। অ্যাকচুয়ালি রিসেন্টলি মানুষ বসবাস করা শুরু করেছে, অনেক বছর আগে, অনেক হাজার কোটি বছর আগে এটা একটা লেক ছিল। তারপরে যখন উত্থান ঘটেছে পাহাড়গুলোর, তখন এটা এরকম একটা নতুন ম্যাগনেটিজম তৈরি হয়েছে। এখানে অনেক মানুষের বসবাস আছে, এরা সব লোকাল, এখানে কিন্তু কোনো হোমস্টে নেই। এখানে অনেক কটা গুহা রয়েছে, যেমন গোয়া ক্রিস্টাল, গোয়া বার্লিয়ান। গোয়া মানে অ্যাকচুয়ালি গুহা ইন্দোনেশিয়ান ভাষায়, আবার লিয়াং মানেও গুহা। এদিকে যেমন গোয়া কিংকং। কাম্পুং বেরুয়াকে ঘিরে রেখেছে একাধিক চুনাপাথরের পাহাড়, আর এই প্রতিটি পাহাড়ই হলো মানব বিবর্তনের দলিল। বিজ্ঞানীরা এই পাহাড়ের মধ্যে অবস্থিত গুহাগুলোয় খুবই সাধারণভাবে তৈরি পাথরের অস্ত্র খুঁজে পেয়েছেন। দেখা গেছে যা 1 লক্ষ থেকে 2 লক্ষ বছর আগে নির্মিত, অর্থাৎ আদিম মানব প্রজাতি হোমো ইরেক্টাসদের বংশধরদের থাকার সম্ভাবনা এখানে উড়িয়ে দেওয়া যায় না। আবার তারা গুহাগুলোয় এমন কিছু অস্ত্রও পেয়েছেন যাদের নির্মাণ শৈলী অনেক আধুনিক। এছাড়াও পাওয়া গেছে 40 থেকে 50 হাজার বছরের পুরনো গুহাচিত্র, যা এখানে হোমোসেপিয়েন্সের থাকার প্রমাণ দেয়। এই কারণে বিজ্ঞানীরা মনে করেন মানুষের স্পিসিস শিফটের সময় এই অঞ্চলে আদিম ও আধুনিক মানুষের সহাবস্থান ছিল। এরকম স্থান পৃথিবীতে বিরল। এগিয়ে চললাম গোয়া কিংকংয়ের দিকে। শুনেছি সেখানে প্রাচীন গুহাচিত্র এখনও স্পষ্টভাবে পরিস্ফুট। আমার যে বোটটা এসেছিল, আমার বোটটা এখনো ওই দিকটায় দাঁড়িয়ে আছে, আর আমি এইদিকে এই যে গুহাগুলো আছে ওই দিকটায় যাচ্ছি। এই যে এগুলো হলো সব গুহা, এর ভিতরেই কিন্তু আগে মানুষ বসবাস করতো। আর এর ভিতরে অনেক কেভ পেন্টিং কিন্তু এখনও পাওয়া যায়। সব কিছু এখনও এক্সপ্লোর করাও হয়নি, মানে এক্সপ্লোর করা চলছে। খুবই সেন্সিটিভ জায়গা, কারণ এই জায়গাগুলো জল পড়ে পড়ে অনেক কেভ পেন্টিং নষ্টও হয়ে গেছে। এই পুরো সুলাওয়েসি আইল্যান্ড জুড়েই কিন্তু এই ধরনের কেভ পেন্টিং দেখতে পাওয়া যায়। সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে, হয়তো পরের ভিডিওয়ে আমরা দেখাতে পারবো। অনেকটাই চলে এসেছি ভিতরে। এইদিকে বলছে গোয়া কিংকং আছে। আচ্ছা, এখানে নেভিগেশন দেওয়া আছে কোনটা কি কেভ। সামনে এই যে কিংকং স্টোন, এদিকে আছে গোয়া বার্লিয়ান আর স্টোন হিল। যাওয়া যাবে কিংকং কেভে। একটা কিছু ছোটোখাটো ক্লিনিং ফিস দিতে হবে, ওটা ওই লোকাল এখানকার গ্রামের লোকদের জন্য। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। ওকে, এটা এই যে কপালের ভাঁজ, এই যে চোখ, এইটা, এই যেটা নাক, এই যে পুরো মুখটা, এটা হলো কিংকং রক। এই যে এগুলো হলো কেভ পেন্টিং, এগুলো হলো মানুষের হাতের ছাপ। এগুলো একদমই মানে মুছে গেছে, কিন্তু একটু হলো বোঝা যাচ্ছে, কারণ এটা আজ থেকে প্রায় 40,000 বছর আগেকার বানানো। এই যে এখানেও দেখা যাচ্ছে। এখানে একটা মানুষের মুখের সাইড ফেসের একটা শেপের পাথর আছে, আর এইদিকে মনে হচ্ছে যেন অনেক কটা কঙ্কাল। এই যে এখানেও মনে হচ্ছে। আচ্ছা, এই প্রাণীটা এইখানে দেখা গেছে 2 দিন আগেই। এইদিকে অন্য আর একটা সাইডে চলে এসেছি, মানে ওই গ্রামটার, বেরুয়া গ্রাম থেকে এই সাইডটায় চলে এসেছি। ওই পিছন দিকটায় বেরুয়া গ্রাম, আর এইখান দিয়ে যে রাস্তাটা, ওটা দিয়ে সোজা গেলেই আবার পিয়ারটা পড়বে। এখানকার লোকেরা অ্যাকচুয়ালি চাইছে এখানে আরও বেশি ট্যুরিস্ট আসুক, কারণ ট্যুরিস্ট খুবই কম আসে। আর এখানে চাইনিজ একটা কোম্পানি চাইছে মাইনিং করতে, সেইটা আটকানোর জন্যই, যাতে বায়োডাইভার্সিটিটা নষ্ট না হয়। কারণ এর মধ্যে প্রচুর পশু পাখি মাছ সব এটাকে আশ্রয় করে বেঁচে আছে। মাইনিং শুরু হলে পুরোপুরি সব কিছু ধ্বংস হয়ে যাবে। তো এই জন্য এখানকার লোকাল লোকরা চাইছে যে বাইরে থেকে ট্যুরিস্ট আসুক, তাহলে ট্যুরিস্ট স্পট হিসেবে এটার নাম হবে এবং মাইনিংটা এখানে বন্ধ হবে। এখানে একটা এরকম ছোট গ্রাম আছে এই
কার্স্টের মধ্যেই এই যে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। আমি পিয়ারটাকে খোঁজার চেষ্টা করছি, বোটটা যেখানে আছে। এইখানে ছোট বয়স থেকেই যে জীবন সংগ্রাম শুরু হয় মানুষের, তা হয়তো আমরা অনেকেই কল্পনাও করতে পারবো না, কিন্তু তারপরেও এদের মুখে সবসময় হাসি দেখতে পাওয়া যায়। বেশ কিছুক্ষণ হাঁটার পর অবশেষে পিয়ারে পৌঁছালাম। তারপর নৌকা করে ফিরে স্টোন ফরেস্ট অভিমুখে রওনা দিলাম। এই যে এইটা হলো এখানকার স্টোন ফরেস্ট। এই ভিতর দিকটা পুরোটাই স্টোন ফরেস্ট আছে। আজ থেকে 20 কোটি বছর আগে পৃথিবী ছিল অন্যরকম, আর এই অঞ্চল ছিল বিস্তৃত সমুদ্র। সমুদ্রের প্রাণী মারা গেলে বছরের পর বছর ধরে তাদের কঙ্কালের ক্যালসিয়ামের সাথে সমুদ্রের জলে উপস্থিত বাইকার্বনেট বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে, যা সঞ্চিত হতে হতে তৈরি হয় চুনা পাথরের পাহাড়। তারপর যখন সমুদ্রের জল নেমে যায়, উত্থান হয় এই পাহাড়ের। কিন্তু যেহেতু বৃষ্টির জল সামান্য অ্যাসিডিক হয়, তাই দীর্ঘ সময় ধরে বৃষ্টির জল পাহাড়গুলোকে ওপর থেকে ক্ষয় করতে থাকে, ফলে তৈরি হয় লম্বা লম্বা স্পাইক আকৃতির পাহাড়, যাকে বলে ক্লিন্ট। এই অজস্র ক্লিন্টের সমন্বয়ে তৈরি হয়েছে এই স্টোন ফরেস্ট। খাওয়া দাওয়ার কিছু খুঁজতে হবে এখন, কারণ খিদে পেয়ে গেছে। 4টে বাজে, সারাদিনে কিছুই খাওয়া হয়নি। সেরকম না, কিছুই হয়নি খাওয়া, জল ছাড়া। দেখা যাক কোনো দোকান টোকান পাই কিনা। এখানে ঘোড়া চলে এলো কোত্থেকে? এই যে এখানে আমার বাইকটা রেখে এইদিকে যাচ্ছি, একটা ক্যাফে আছে, ক্যাফে পুঞ্চাক। আমার অন্য ক্যামেরাটা ওভারহিট হয়ে বন্ধ হয়ে গেছে, তাই জন্য ফোনেই দেখাচ্ছি। বাবা বেশ ভিতরে। এই যে ক্যাফে পুঞ্চাক লেখা আছে, এই যে এখানে। দুর্দান্ত একটা লোকেশন, একদম এইখানটায় উঠে বসবো। এইটা হলো টামান বাটু বা স্টোন ফরেস্ট, আর এই দিকটা হলো পেরুয়া ভিলেজের দিকটা। এই যে খাবার চলে এসছে। আইস টি 75 টাকা, ওয়াটারমেলন জুস 65 টাকা, আর নাসি গোরেন 125 টাকা। এটাই হলো আমার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার একসাথে। এটা ছিল রামাং রামাংয়ের প্রথম পর্ব। রামাং রামাংয়ের দ্বিতীয় পর্বে আমরা এমন এক জায়গায় যাব যেখানে হাতে গোনা কয়েকজন মানুষই শুধুমাত্র যাওয়ার সুযোগ পেয়েছেন।